আসসালামু আলাইকুম। স্টোরি হাউজে সবাইকে স্বাগত। আজ শোনাবো প্রফুল্ল রায়ের একটি গল্প, এক রমণীর গল্প। শুরু করছি। বড় রাস্তায় বাস থেকে নামতেই ঝপ করে অন্ধকার নেমে গেল। ইদানিং লোডশেডিংটা ভীষণ বেড়েছে। অনেক দূরের পাওয়ার স্টেশনগুলো তো কী সব গোলমাল হয়েছে। তার ধাক্কায় কলকাতা মেট্রোপলিসে যখন তখন আলো চলে যাচ্ছে, মাথার উপর পাখা ঘুরছে না। একবার আলো টালো গেলে তো 2-3 ঘন্টার ভেতর জ্বালার নাম নেই। কিছুদিন আগে একটা বই পড়েছিলাম, জিওগ্রাফি অফ ডার্কনেস। খুব সম্ভব রাত্রিরে কলকাতার লোডশেডিং মাথায় রেখে বইটা লেখা হয়েছিল। এদিকের পথঘাট আমার এত চেনা যে অন্ধকারে হাঁটতে অসুবিধা হয় না। শুধু ক্যালকাটা টেলিফোন সিএমডি বা কর্পোরেশনে যেসব গর্ত টর্ত খুঁড়ে রেখেছে সেগুলোর দিকে একটু নজর রাখতে হয়। বাস স্টপ থেকে বা দিকের ফুটপাথ ধরে মিনিট খানেক হাঁটলে মণিময় দাদের মাল্টি স্টোরের বিল্ডিং। কোঅপারেটিভ করে ওরা এই 8তলা বাড়িটা করেছে। একসময় সেখানে পৌঁছে গেলাম। মণিময় দাদের ফ্ল্যাটটা তেতলায়, লিফট ছাড়াও সেখানে উঠতে খুব একটা কষ্ট হয় না। ফ্ল্যাটটা 8তলায় হলেও সিঁড়ি ভেঙে এখন উঠতে হতো, কেননা নীলিমা বৌদি আমার জন্য সেই বিকেল থেকে অপেক্ষা করতে করতে এতক্ষণে নিশ্চয়ই হতাশ হয়ে পড়েছেন। ধরে নিয়েছেন আজ আর আমি আসছি না। বিকেল 4টায় আমার এখানে পৌঁছানোর কথা, এখন 7:45। অফিস থেকে বেরোতে বেরোতে 6:30 হয়ে গেল। তারপর কোনো রকমে একটা বাসে ঝুলতে ঝুলতে এসে মৌলালের মুখে জ্যামে পড়ে গেলাম। প্রায় 45 মিনিট সেখানে আটকে থাকতে হলো। কলকাতার রাস্তাঘাট আর বাস ট্রামের যা হাল, কোথাও ঠিক সময় পৌঁছানো অসম্ভব ব্যাপার। অন্ধকারে 40টা সিঁড়ি ভেঙে মণিময়দার ফ্ল্যাটের সামনে এসে টের পেলাম হৃৎপিণ্ডের উপর দিয়ে যেন 1000টা ঘোড়া ছুটে যাচ্ছে। 2 দিন আগে যখন মণিময়দার পেটের বায়োপসি করা হয় তখন থেকে বুকের ভেতর চাপা উৎকণ্ঠা টের পাচ্ছিলাম। আজ বিকেলে বায়োপসি রিপোর্টটা নীলিমা বৌদি নিয়ে আসার কথা। ওটা পাওয়া গেলে মণিময়দার ব্যাপারে কি সিদ্ধান্ত নেওয়া হবে সে সম্পর্কে পরামর্শের জন্য নীলিমা বৌদি আমাকে আসতে বলেছিলেন। রিপোর্টে কি থাকতে পারে? ডাক্তার মনোজের পরিষ্কার একটা আভাস আমাকে আগেই দিয়েছেন। সেটা অবশ্যই নীলিমা বৌদিকে জানানো হয়। বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে বুঝতে পারি 6 দিন আগে সে উদ্বেগ হঠাৎ কয়েক গুণ বেড়ে গেছে। অনেকক্ষণ পর আস্তে আস্তে টোকা দিতে থাকি। প্রায় সঙ্গে সঙ্গে এক হাতের কাচের লণ্ঠন নিয়ে দরজা খুলে দেন নীলিমা বৌদি। ওর দিকে চোখ পড়তে চমকে উঠি। 2 দিন আগে শেষ দেখা হয়েছিল নার্সিং হোমে। এর মধ্যে তার বয়স আচমকা যেন অনেক বেড়ে গেছে। 50 এখনো পেরোনি, কিন্তু চুল অর্ধেক সাদা, চোখের তলায় কালির পুরো ছোপ, কণ্ঠের হাড় ফুঁড়ে বেরিয়ে এসেছে। গায়ের রং একসময় ছিল পাকা ধানের মতো, এখন তার উপর কালচে আবরণ পড়েছে। মসৃণ ত্বক কুচকে কত যে সরু সরু দাগ ফুটে বেরিয়েছে হিসেব নেই। নীলিমা বৌদি এক পলক আমার দিকে তাকিয়ে থাকেন, তারপর নির্জীব গলায় বললেন, আসুন। আমি ভিতরে ঢুকে যাই। নীলিমা বৌদি দরজা বন্ধ করে দেন। এই ফ্ল্যাটে কম করে 2-250 বার এসেছি। এখানকার নকশা আমার মুখস্থ। মোট 3খানা বেডরুম, কিচেন স্টোর, 3 ঘরে 3টে অ্যাটাচড বাথ, ডাইনিং কাম ড্রয়িং হল ইত্যাদি। এছাড়া রাস্তার দিকের ঘর দুটোর গায়ে 2টো মাঝারি ব্যালকনি। বছর 15 আগে কলকাতার মানুষ ফ্ল্যাট বাড়িতে থাকাটা যখন বিশেষ পছন্দ করতো না, বিল্ডিং ম্যাটেরিয়ালের দাম ছিল যথেষ্ট কম, সেই সময় এই কোঅপারেটিভের ফ্ল্যাটটা বেশ সস্তায় কিনেছিলেন মণিময়দা। লক্ষ্য করলাম দেরি করে আসার জন্য কিছুই বলেননি নীলিমা বৌদি, অথচ আগে হলে 1000টা কৈফিয়ত দিতে হতো। সোজা ওদের শোয়ার ঘরের দিকে যাচ্ছিলাম। নীলিমা বৌদি নিচু গলায় বলেন, আগে আমার সঙ্গে এই ঘরে আসুন। ডান পাশের ঘর থেকে মণিময়দার ক্ষীণ কণ্ঠস্বর ভেসে এসে, কে এলো? সুধীশ? আমি সাড়া দিই, মণিময়দা এখানে এসো। আসছি একটু পরে। বাঁ দিকের একটা ঘরে আমাকে নিয়ে আসে নীলিমা বৌদি। লণ্ঠনটা নিচু সেন্টার টেবিলে
রেখে আমার মুখোমুখি বসি। আমি কিছু বলার আগেই হঠাৎ দু হাতে মুখ থেকে একেবারে ভেঙে পড়েন নীলিমা বৌদি। ফুপিয়ে ফুপিয়ে ঝাপসা গলায় বলেন, আমার সর্বনাশ হয়ে গেল সুধীশ ঠাকুরপো। বুঝতে পারছিলাম বায়োপসির পরীক্ষার ফলাফল জেনে গেছেন নীলিমা বৌদি। তার কান্না এবং অসহায়তা আমার মধ্যেও যেন জারিয়ে যাচ্ছিল। তবু বললাম, বৌদি কাঁদবেন না, এই সময় অস্থির হয়ে পড়লে মণিময়দাকে কে সাহস দিবে? নীলিমা বৌদি উত্তর দিলেন না। কিছুক্ষণ কাঁদার পর খানিকটা শান্ত হলেন। এবার জিজ্ঞেস করলাম, মণিময়দার ট্রিটমেন্টের ব্যাপারে ডাক্তার সেন কি বললেন? খুব তাড়াতাড়ি আপনার দাদাকে ভর্তি করতে বললেন, পারলে 2-1 দিনের ভেতর অপারেশন করবেন উনি নিজে। কি বলবো, ঠিক করে উঠতে পারিনি। নার্সিংহোম থেকে ফিরে আপনার জন্য অপেক্ষা করছি। অপারেশন করলে সেরে যাবার চান্স কতটা? এই সম্বন্ধে আমি কিছু জিজ্ঞেস করিনি, তবে অপারেশনের উপরে উনি খুব জোর দিচ্ছেন। কিছুক্ষণ চিন্তা করে বললাম, ওর মতো এত বড় একজন ডাক্তার যখন বলছেন, তখন ওটা করে ফেলাই ভালো। মণিময়দাকে অপারেশনের কথা বলেছেন? নীলিমা বৌদি বললেন, বলেছি। উনি কি বললেন? ওর আপত্তি নেই। তাহলে কালই নার্সিংহোমে ভর্তি করে দেওয়া যাক। আমি সকালে এসে আপনাদের দুজনকে নিয়ে যাব। যা কষ্ট পাচ্ছেন মণিময়দা, চোখে দেখা যায় না। অপারেশনটা হয়ে গেলে নিশ্চয়ই উনি ভালো হয়ে উঠবেন। মুখ থেকে হাত সরিয়ে আমার দিকে এক পলক তাকিয়ে চোখ নামিয়ে নেন নীলিময় বৌদি। অনেকক্ষণ পর দ্বিধাদ্বন্দ্বিতভাবে বললেন, কিন্তু? বুঝতে পারছি অপারেশনের ব্যাপারে ভয় পাচ্ছেন নীলিমা বৌদি। বললাম, কিন্তু কি? অপারেশনের আগে তো বন্ডে সই করতে হয়। হ্যাঁ, সবচেয়ে ঘনিষ্ঠ আত্মীয়কে লিখিত কনসেপ্ট দিতে হয়। আপনিও দিবেন। আমি তবে তা পারবো না সুধীশ ঠাকুরপো। মনে জোরানুন বৌদি, অপারেশনটা খুব জরুরি। জানি, কিন্তু বন্ডে সই দেওয়া আমার পক্ষে সম্ভব না। কেন? কথা বলছিলাম ঠিকই, কিন্তু আমার চোখ নীলিমা বৌদির মুখের উপর স্থির হয়ে আছে। অদম্য কোনো আবেগে তার ঠোঁট ভীষণ কাঁপছিল, চোখ কুঁচকে যাচ্ছিল, ভেতরে দারুণ কোনো ভাঙচুর চলছে। সেটাই তার তাকানোর মধ্যে ফুটে উঠেছিল। নীলিমা বৌদি একসময় বলেন, সই দেওয়ার অধিকার আমার নেই সুধীশ ঠাকুরপো। প্রথমটা অবিশ্বাস্য মনে হলো, পরক্ষণে আমার সমস্ত অস্তিত্বের ভেতর দিয়ে বিদ্যুৎ চমকের মতো কিছু একটা ঘটে যায়। বিমুনের মতো বললাম, কি বলছেন? আপনি ওর স্ত্রী, আপনার ছাড়া কার এই অধিকার আছে? ঝাপসা গলায় নীলিমা বৌদি বলেন, আমি ওর স্ত্রী নই। আমার মাথার ভেতর এবার বিস্ফোরণ ঘটে যায়। কিছুক্ষণ স্তব্ধ হয়ে থাকি, তারপর বলি, আপনি কি বলছেন বুঝতে পারছেন? আমার মনোভাব ধরতে পারছিলেন নীলিমা বৌদি। স্পষ্ট গলায় বললেন, আমার মাথা ঠিকই আছে সুধীশ ঠাকুরপো। যা বললাম তার ভিতর এতটুকু মিথ্যে নেই। আমার বিমূঢ়তা কয়েক গুণ বেড়ে যায়। জিজ্ঞেস করি, তাহলে আপনার সঙ্গে মণিময়দার সম্পর্কটা কি? সব বলবো, তার আগে আমাকে একটা কথা দিতে হবে। বলতে বলতে বেকুলভাবে আমার হাত জড়িয়ে ধরে নীলিমা বৌদি। বললাম, কি? আপনাকে একবার পাটনায় যেতে হবে। আমি অবাক হয়ে যাই, বলি, সেখানে যাব কেন? এবার নীলিমা বৌদি যা বলেন তা এইরকম। পাটনার কদমকুয়াতে মণিময়দার বাড়ি। 3 জেনারেশন ধরে ওরা ওই শহরের বাসিন্দা। সেখানে মণিময়দার মা এবং ভাইরা থাকেন। তাদের কাছে আছেন তার বিবাহিতা স্ত্রী কণিকা। মণিময়দার এই শেষ সময়ে তার আইনগত আত্মীয় স্বজন এবং স্ত্রীর কাছে থাকা দরকার। তারাই সিদ্ধান্ত নেবেন অপারেশনটা করবেন কিনা। করলে কণিকাকেই বন্ডে সই দিতে হবে। আমার হাত ধরেই রেখেছিলেন নীলিমা বৌদি। বলেন, ওদের আপনাকে নিয়ে আসতেই হবে। মণিময়দা এবং নীলিমা বৌদির সঙ্গে আমার কোনো রকম আত্মীয়তার সম্পর্ক নেই। মণিময়দা আর আমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করি। উনি যে ডিপার্টমেন্টের ইনচার্জ, আমি সেখানকার টাইপিস্ট কাম স্টেনোগ্রাফার। 17 বছর আগে কলেজ থেকে বেরিয়ে এই চাকরিটা জুগিয়েছিলাম। তার ক বছর আগে থেকে মণিময়দা এই কোম্পানিতে কাজ করছেন।
মণিময়দা আমার অফিস বস, কিন্তু কখনো তা বুঝতে দেননি। শুধু আমার সঙ্গেই না, ডিপার্টমেন্টের সবার সঙ্গে তার ব্যবহার চমৎকার। মাঝখানে দেওয়াল তুলে নিজেকে তিনি নাগালের বাইরে সরিয়ে রাখেননি। আমোদে হাসি খুশি হৃদয়বান এই মানুষটি চাকরিতে জয়েন করার দিন থেকে আমাকে সস্নেহে কাছে টেনে নিয়েছিলেন। কবে যে মণিময়দা প্রথম আমাকে ওর বাড়িতে নিয়ে গিয়েছিলেন মনে পড়ে না। তখন ওরা ওল্ড বালিগঞ্জে একটা ভাড়া করা ফ্ল্যাটে থাকতেন। তার প্রপার্টি করে ওদের নিজস্ব ফ্ল্যাট হলো। প্রথম আলাপের দিনটি থেকে স্নেহে মাধুর্যে আন্তরিকতায় আমাকে অভিভূত করে রেখেছেন নীলিমা বৌদি। মনেই হয় না ওদের কাছে আমি একজন বাইরের উটকো লোক। 17 বছর ধরে সুখে দুঃখে ওদের জীবনের সঙ্গে মিশে আছি। একটা ব্যাপার বারবার আমার চোখে পড়েছে, এমন সুখী আদর্শ দম্পতি আর হয় না। কার কাছে যেন শুনেছিলাম বিবাহিত জীবন নাকি গোলাপ বাগান নয়, স্বামী স্ত্রীর মধ্যে সবসময় একটা অঘোষিত যুদ্ধ লেগেই আছে। কিন্তু 17 বছরে একদিনের জন্য দেখিনি কোনো কারণে মণিময়দা আর নীলিমা বৌদির ভেতর খিটিমিটি হয়েছে বা দুজনে কথা বন্ধ করে দিয়েছেন, কিংবা নীলিমা বৌদি রাগ টাগ করে বাপের বাড়ি চলে গেছে। সর্বক্ষণ হাসি রগড় মজা এবং হাজার রকমের খুনসুটি, সমস্ত দিন নিজেদের মধ্যে তারা মগ্ন হয়ে আছেন। এমন পরিচিত নারী এবং পুরুষ ক্বচিত দেখা যায়। কিন্তু এই 17 বছরে কোনো ঘটনা বা দুজনের কোনো আচরণে এক মুহূর্তের জন্য আমার সংশয় হয়নি যে মণিময়দার আইনসঙ্গত বিবাহিত একটি স্ত্রী আছেন। কণিকা নামের সেই মহিলাটি যদি থেকেই থাকেন, নীলিমা বৌদি তবে কে? আমার স্নায়ুতে তীব্র ধাক্কা লাগে। নিজের অজান্তেই মুখ থেকে বেরিয়ে আসে তাহলে আমার প্রশ্নটার মধ্যে যা রয়েছে তা ধরে ফেলতে অসুবিধা হয় না নীলিমা বৌদি? তিনি বলেন, আমি কি আপনার দাদার সঙ্গে আমার কি সম্পর্ক পাটনায় গেলে সব জানতে পারবেন। সুধীশ ঠাকুরপো, দয়া করে কাল আপনি ওখানে চলে যান। আপনি যে আমাকে পাটনায় পাঠাতে চাইছেন মণিময়দা জানেন? না। বৌদি, একটা কথা বলবো? মুখ তুলে পরিপূর্ণ চোখে আমার দিকে তাকান নীলিমা বৌদি। আপনি যা বলবেন আমি তা জানি, তবু বলেন। বললুম, মণিময়দার সঙ্গে আপনার যে সম্পর্কটা 17 বছর ধরে জেনেছি, তার বাইরে আর কিছু জানার ইচ্ছে আমার নেই। বৌদি, আপনিও আমাকে একটা ব্যাপারে দয়া করুন। নীলিমা বৌদি তাকিয়েছিলেন, আবছা গলায় বলেন, কি ব্যাপার? আমাকে পাটনায় যেতে অনুরোধ করবেন না। নীলিমা বৌদি হক চকিয়ে যান, কিছু বলতে চেষ্টা করেন, কিন্তু গলার স্বর ফোটে না, ঠোঁট দুটো শুধু কাঁপতে থাকে। আমি আবার বলি, জীবনের অনেকগুলো দিন কেটে গেল, এই শেষ বয়সে জটিলতা তৈরি করে কি লাভ? লাভ লোকসানের কথা ভাবি না। নীলিমা বৌদি এবার বলতে থাকেন, জীবনে এমন একটা সময় আসে যখন চুলচেরা হিসেব করে অনেক কিছু মিটিয়ে দিতে হয়। ধরুন আমি সেই রকম কিছু একটা করতে চাইছি। বুঝতে পারি যৌবনের উন্মাদনায় একদিন গর্হিত কিছু করে ফেলেছিলেন নীলিমা বৌদি এবং মণিময়দা। এই মুহূর্তে মণিময়দার আয়ু যখন নিশ্চিতভাবে ফুরিয়ে আসছে, তীব্র গ্লানি এবং পাপবোধ আক্রান্ত মহিলাটি বিপুল ঝুঁকি নিয়ে প্রায়শ্চিত্ত করতে চান। কিন্তু এর জন্য কতটা দাম দিতে হবে খুব সম্ভব সেই সম্পর্কে আদৌ তিনি ভেবে দেখেননি। বললাম, বৌদি, আপনাদের অতীত সম্বন্ধে আমার এতটুকু কৌতূহল নেই। যা অনেক দিন আগেই শেষ হয়ে গেছে, তাকে কবর থেকে তুলে এনে কেন নিজের ক্ষতি করতে চাইছেন? একগুঁয়ে একটা জেদ নীলিমা বৌদির উপর ভর করে। তিনি বলেন, সবকিছুই শেষ হয়ে যায় না সুধীশ ঠাকুরপো। আমার উপর এই অনুগ্রহটুকু শুধু করুন, পাটনায় গিয়ে ওদের নিয়ে আসুন। কিন্তু বৌদি, ওরা এলে কি হবে ভাবতে পারেন? পারি। আমাকে এই ফ্ল্যাট থেকে চলে যেতে হবে। অফিসের প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি আর LIC পলিসিতে আপনার মণিময়দা আমাকে নমিনি করেছেন, সেগুলিতে খোঁতা পোহাতে হবে। কিন্তু আমি সব কিছুর জন্য প্রস্তুত।
কাউকে এই জন্য কোর্টে যেতে হবে না, আমি নিজেই লিখিতভাবে সব সত্য ছেড়ে দেব। আমি চমকে উঠি, কিন্তু এই ফ্ল্যাট ছেড়ে যাবেন কোথায়? নীলিমা বৌদি বলেন, তা এখনো ঠিক করিনি। এক সময় স্কুল মাস্টারি করতাম, আমার নিজস্ব কিছু টাকা আছে, ব্যাংক ডিপোজিট করা আছে, আর আছে বিয়ে একটা ডিগ্রি। কোথাও না কোথাও একটা কিছু ব্যবস্থা হয়ে যাবে। এতদিন এসব ভাবেননি কেন? বলেই মনে হলো এই প্রশ্নটা না করলে ভালো হতো। নিজের অজান্তেই মুখ থেকে যেন এটা বেরিয়ে এসেছে। পরক্ষণে সংকোচে মাথা নিচু হয়ে গেল। বললাম, আমার অন্যায় হয়ে গেছে বৌদি, কিছু মনে করবেন না। নীলিমা বৌদির কোনো রকম প্রতিক্রিয়া দেখা গেল না। বললেন, আপনার বিব্রত হবার কারণ নেই, এ কথা জিজ্ঞেস করতেই পারেন। একটু থেমে বিষণ্ণ ভারী গলায় ফের বলেন, এতকাল আচ্ছন্ন হয়েছিলাম, নিজের কথা ছাড়া আর কিছুই ভাবতেন না। বুঝতে পারছি নীলিমা বৌদি নিজের ভবিষ্যৎ সম্পর্কে মনস্থির করে ফেলেছেন, তাকে কিছুতেই ঠেকানো যাবে না। তবু মরিয়া হয়েই বললাম, এখন আপনি চলে গেলে আর মণিময়দার স্ত্রী যদি এখানে আসেন, ব্যাপারটা জানাজানি হয়ে যাবে। তখন মণিময়দার সামাজিক মর্যাদা কোথায় নেমে যাবে ভাবতে পারেন? সেদিকটাও ভেবে দেখেছি, কিন্তু আমার আর ফেরার রাস্তা নেই। জীবনের কঠিন সত্যকে বহুকাল এড়িয়ে চলেছি, এবার ঘাড় ধরে সে আমাকে তার সামনে দাঁড় করিয়ে দিয়েছে। নীলিমা বৌদি একটানা বলে যান, ডাক্তার সেনের সঙ্গে আমার কথা হয়েছে, তিনি জানিয়ে দিয়েছেন অপারেশন হলেও আপনার দাদার বাঁচার আশা খুব কম। তিনি থাকতে থাকতেই আমাকে সবকিছু করে ফেলতে হবে। একটু চিন্তা করে বলি, মণিময়দাকে একথা জানিয়েছেন? না, পরে জানিয়ে দেব। এই সময় সুধা এসে দরজার সামনে দাঁড়ায়। সেই মণিময়দার কাছের মেয়ে, বয়স 40-42। সুধা বলে, দাদাবাবু আপনাদের ডাকছেন। নীলিমা বৌদি বলেন, তুই যা, আমরা এক্ষুনি আসছি। সুধা চলে যায়। চলুন ও ঘরে যাওয়া যাক, দেরি করলে ফের আপনার দাদা সুধাকে পাঠাবে। উঠে পড়তে পড়তে নীলিমা বৌদি বলেন, কাল আপনার পাটনায় না গেলেই নয়, ওদের নিয়ে ফিরে এলে তবেই অপারেশনের ব্যবস্থা হবে। আর কি? আমি জিজ্ঞেস করি। হাওড়ায় নেমেই আমাকে একটা ফোন দেবেন। কেন? দরকার আছে। নীলিমা বৌদির উদ্দেশ্যটা কি বুঝতে পারি না, তবে এ ব্যাপারে আর কোনো প্রশ্ন করলাম না। আজ লোডশেডিংটা বেশিক্ষণ ভোগালো না। পাশের ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে আলো এসে গেল। মণিময়দা বিশাল জোড়া জানলার পাশে একটা খাটে শুয়ে আছেন। 1 বছর আগে চমৎকার পেটানো স্বাস্থ্য ছিল তার, মুখে সারাক্ষণ ঝলমল সরল একটি হাসি লেগে থাকত। এই হাসিটা দেখলে বোঝা যেত এই মানুষটির মধ্যে নোংরা কোনো ব্যাপার থাকতে পারে না। ভরাট মুখে শৌখিন একটু গোঁফ ছিল। এখন আর 1 বছর আগের মানুষটিকে চেনা যায় না, গায়ের রং পুড়ে ঝামার মতো। চোখের তলায় গাঢ় কালির পোঁচ, শরীর বিছানায় লেগে গেছে, চামড়া ঢলঢলে রাবারের মতো, কোনো রকমে হাড়ের উপর আটকে আছে যেন। সারা দেহে শ্বাস বলতে কিছুই অবশিষ্ট নেই। মণিময়দার সেই উজ্জ্বল হাসিটা আমার স্মৃতির মধ্যেই রয়েছে। তার বদলে ওর সারা মুখ জুড়ে এখন শুধু নিদারুণ কষ্টের একটা ছাপ। মণিময়দা দেখা মাত্র টের পাওয়া যায় তার জীবনী শক্তি শেষ হয়ে এসেছে। খুব বেশি দিন আর বাঁচবেন না। ক্যান্সার তার আয়ু কত কমিয়ে দিয়েছে। মণিময়দা ক্ষীণ গলায় বললেন, বসো সতীশ। খাটের পাশে একটা বেতের মোড়ায় বসে পড়ি। নীলিমা বৌদি একধারে দাঁড়িয়ে থাকেন। মণিময়দা বলেন, আজ তোমার আসতে অনেক দেরি হয়েছে। তোমার বৌদি আর আমি খুব চিন্তা করছিলাম। দেরি হওয়ার কারণটা মণিময়দাকে জানাতে হয়। তিনি এবার বলেন, তোমার বৌদি বায়োপসির রিপোর্ট নিয়ে এসেছে, নিশ্চয়ই শুনেছ। ধরা গলায় বলি, হ্যাঁ। অপারেশনের কথাও শুনেছ? ওটা করিয়ে ফেলতে হবে সুধীশ, এত যন্ত্রণা আর সহ্য করতে পারছি না। কিছুক্ষণ চুপচাপ, তারপর মণিময়দা তার শীর্ণ হাত বাড়িয়ে আমার একটা হাত ধরে বলেন,
সুদেশ, নার্সিংহোম থেকে আমি খুব সম্ভব আর ফিরব না। চমকে উঠে বলি, এ আপনি কি বলছেন দাদা? নিশ্চয়ই সুস্থ হয়ে উঠবেন, আমরা গিয়ে আপনাকে বাড়ি নিয়ে আসব। একদিন পর পাটনায় পৌঁছে মণিময়দার বাড়িটা খুঁজে বের করতে অসুবিধা হয় না। ওরা ওখানে 3 জেনারেশন ধরে আছেন। কদমকুয়ায় এসে মণিময়দার বাবার নাম করতে রাস্তার একটি লোক ওদের বাড়ি দেখিয়ে দিলেন। চওড়া চওড়া পিলারের উপর পুরনো আমলের প্রকাণ্ড তেতলা বাড়ি মণিময়দার। সামনের দিকে অনেকটা খোলা জায়গা, তার একধারে গ্যারেজে একটা পুরনো ফোর্ড গাড়ি, আরেকটা ঝকঝকে নতুন অ্যাম্বাসাডার। গেটে প্রকাণ্ড পাগড়ি মাথায় এক অতি বৃদ্ধ দারোয়ান। এখন এই সকালবেলায় সবে বাড়ির লোকজন ঘুম ভেঙেছে। নীলিমা বৌদির কাছ থেকে জেনে এসেছিলাম মণিময়দার 3 দাদা, 3 বৌদি, মা এবং দাদাদের ছেলেমেয়েরা এখানে থাকে। প্রাচীনকালের ডাইনোসরদের মতো সারা দেশের যৌথ পরিবারগুলি যখন ধ্বংস হয়ে গেছে, সেই সময় মণিময়দারা এখন একসঙ্গে আছেন। নীলিমা বৌদি জানিয়ে দিয়েছিলেন মণিময়দাদের বাড়ির সবার লয়ার। ওর বাবা ছিলেন পাটনা হাইকোর্টের জবরদস্ত অ্যাডভোকেট। 3 দাদাও ওখানে প্র্যাকটিস করেন, শুধু মণিময় দাদাই এই ঘরানার বাইরে। দারোয়ানকে জানালাম মণিময়দার ভাইদের সঙ্গে দেখা করতে চাই। দারোয়ান একতলা ড্রয়িং রুমে আমাকে বসিয়ে ভিতরে খবর দিতে গেল। বড় বড় 2 বেডওয়ালা 30-32 সালের মডেলের ফ্যান, বিশাল বিশাল সোফা, একধারে গির্দা বালিশে সাজানো ফরাশ, কারুকাজ করা সেন্টার টেবিল ইত্যাদি দেখে টের পাওয়া যায় এই বাড়িতে সাবেক চাল অনেকটাই বজায় আছে। কিছুক্ষণ বাদে 3 জন ভারী চেহারার বয়স্ক ভদ্রলোক ড্রয়িং রুমে এসে ঢুকলেন। তাদের মুখে চোখের আদল দেখে টের পাওয়া গেল এরা মণিময়দার 3 দাদা। আমি কোত্থেকে কি উদ্দেশ্যে এসেছি সব খুঁটিয়ে খুঁটিয়ে জেনে নিয়ে 3 ভাই ভীষণ গম্ভীর হয়ে গেলেন। এরপর অনেকক্ষণ চুপচাপ। আমি ভয়ানক অস্বস্তি বোধ করতে থাকি। একসময় স্তব্ধতা ভেঙে বড় ভাই কান্তিময় কর্কশ গলায় জিজ্ঞেস করেন, সেই মেয়ে মানুষটা এখন কোথায়? মনির কাছে আছে? একটু থেমে বলেন, বদ নষ্ট মেয়ে মানুষ। মেয়ে মানুষটিকে বুঝতে অসুবিধা হয় না। নীলিমা বৌদি সম্পর্কে মণিময় দাদের বাড়িতে কি নিদারুণ ঘৃণা এবং ক্রোধ জমা হয়ে আছে তা ওর কথায় টের পেয়ে যায়। একবার ভাবি, অমন একজন অসাধারণ ভদ্র এবং মর্যাদা সম্পন্ন মহিলা সম্বন্ধে কান্তিময় যে নোংরা মন্তব্য করলেন তার প্রতিবাদ করি। পরক্ষণেই মনে হয় তাতে অযথা খানিকটা তিক্ততার সৃষ্টি হবে। নিজেকে যতখানি সম্ভব সংযুক্ত রেখে বলি, হ্যাঁ উনি ওখানেই আছেন। কান্তিময় বলেন, আমরা কণিকাকে নিয়ে কলকাতা যাব and we would assert our rights. মণিময়ের মেজদা প্রভাময় বলেন, কলকাতা গিয়ে ঘাড় ধরে মেয়ে মানুষটাকে বার করে দিব। এবার দাঁতে দাঁত চেপে মুখ বুজে থাকি। মণিময়দার ছোটদা আনন্দময় হঠাৎ আমার ব্যাপারে সচেতন হয়ে ওঠেন। বলেন, আপনি কোথায় উঠেছেন? একটা ছোট হোটেলের নাম করে বললাম, ওখানে। গাড়ি বার করে দিচ্ছি, আপনার মালপত্র এখানে নিয়ে আসুন। রাতের দিকে কলকাতার একটা ট্রেন আছে, এখান থেকে আমরা একসঙ্গে চলে যাব। এই বাড়িতে ওঠার ইচ্ছে একেবারেই নেই। নীলিমা বৌদি সম্পর্কে এদের মনোভাব আমার মধ্যে তীব্র প্রতিক্রিয়া তৈরি করেছিল। এখানে এক একটা মিনিট আমার পক্ষে কি কষ্টদায়ক বোঝাতে পারবো না। বললাম, আমি ওখানেই ঠিক আছি। কয়েক ঘন্টার জন্য মালপত্র টানা হেঁচড়া করে লাভ নেই। ট্রেন কয়টায়? আনন্দময় বলেন, 8টা নাগাদ। আমি 7টায় স্টেশনে পৌঁছে যাব, আপনারাও চলে যাবেন, স্টেশনে দেখা হবে। আচ্ছা চলি। বলতে বলতে উঠে পড়ি। এবার মণিময়দার ভাইরা বেশ লজ্জিত হয়ে পড়েন। তাদের খেয়াল হয় কলকাতা থেকে যে লোকটা এত কষ্ট করে এত দূর ছেড়ে এসেছেন তার সঙ্গে সঠিক ব্যবহার করা হয়নি। নীলিমা বৌদি সম্পর্কে তাদের বিতৃষ্ণা বা ক্রোধ থাকতে পারে, কিন্তু আমার অপরাধ কি?
অতিথিকে আপ্যায়নের জন্য এবার তারা অত্যন্ত ব্যস্ত হয়ে পড়েন। 3 ভাই সমস্বরে বলে ওঠেন, উঠবেন না, উঠবেন না, অন্তত চাটা খেয়ে যান। ক্ষমা করবেন, মণিময়দার ভাইদের নতুন করে আর কোনো অনুরোধ করার সুযোগ না দিয়ে আমি বেরিয়ে পড়ি। 7টায় স্টেশনে মণিময়দার ভাইদের সঙ্গে দেখা হয়ে যায়। ওদের সঙ্গে রোগা, ফর্সা, বিষণ্ণ চেহারা মধ্যবয়সী একটি মহিলাও আছেন। তার চোখে মুখে গভীর উৎকণ্ঠা এবং দুর্ভাবনার ছাপ। আমার সঙ্গে তার পরিচয় করিয়ে দেন। প্রভাময় বলেন, এ হলো কণিকা, মণির স্ত্রী। ঠিক হয়, সব ভাই আমার সঙ্গে কলকাতা যাবেন না, বড় ভাই কান্তিময় আর কণিকাই শুধু যাবেন। 8টায় ট্রেন এলে আমরা উঠে পড়ি। সারাটা পথ আমাদের মধ্যে একটি কথাও হয় না। পরদিন হাওড়ায় পৌঁছে কথা মতো স্টেশন থেকে নীলিমা বৌদিকে ফোন করি, আমি কি ওদের নিয়ে সোজা ফ্ল্যাটে আসব? নীলিমা বৌদি বলেন, হ্যাঁ নিশ্চয়ই। আমি হকচকিয়ে যাই, বলি, কিন্তু? কোনো কিন্তু নেই, আপনি অবশ্যই ওদের নিয়ে আসুন। আমাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে লাইন কেটে দিলেন নীলিমা বৌদি। গভীর উদ্বেগ নিয়ে কান্তিময় এবং কণিকাকে সঙ্গে করে যখন মণিময়দার ফ্ল্যাটে পৌঁছে যায়, নীলিমা বৌদিকে কোথাও খুঁজে পাওয়া যায় না। এরপর কান্তিময় মণিময়দার খাটের পাশে এসে দাঁড়ালে বিহ্বলের মতো তিনি তাকিয়ে থাকেন শুধু। পাটনা থেকে কণিকাদের নিয়ে আসার 3 দিন পর মণিময়দার অপারেশন হলো। শুরু হয়েছিল সকাল 9টায়, শেষ হলো 1টায়। আমি কণিকাদের সঙ্গে উদ্বিগ্ন হয়ে নার্সিংহোমের করিডোরে অপেক্ষা করছিলাম। ডাক্তার সেন অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে এলে জিজ্ঞাসা করলাম, কেমন বুঝলেন? ডাক্তার সেন মৃদু হাসেন, বলেন, আমাদের হতাশ হতে নেই, দেখা যাক। একসময় কণিকারা চলে যান, আমি অন্যমনস্কের মতো নার্সিংহোমের বাইরে আসি। রাস্তা পেরোতে যাব, হঠাৎ ডাকটা কানে ভেসে আসে, সুধীশ ঠাকুরপো। চমকে মুখ ফেরাতেই চোখে পড়ে ফুটপাতের একধারে দাঁড়িয়ে আছেন নীলিমা বৌদি। মুহূর্তের জন্য আমার শ্বাসক্রিয়া যেন বন্ধ হয়ে যায়। কান্তিময়ের আসার পর একটি চিঠিতে এ বাড়ির মালিকানা, মণিময়দার গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড ইত্যাদি সত্যচারার কথা লিখে দিয়ে তিনি যে কোথায় চলে গিয়েছিলেন কে জানে। তারপর এই দেখা হলো, একটা ঘোরের মধ্যে যেন তার কাছে দৌড়ে চলে যাই। বলি, বৌদি আপনি? নীলিমা বৌদি বিষণ্ণ হাসেন, হ্যাঁ আমি। রোজ আমি এখানে এসে দাঁড়িয়ে থাকি। আপনারা চলে যাবার পর নার্সিংহোমে গিয়ে আপনার দাদার খবর নেই। আজ তো অপারেশন হয়ে গেল। হ্যাঁ। ডাক্তার সেন অপারেশনের পর কি বললেন? আসল কথাটা জানাই না, শুধু বলি সাকসেসফুল অপারেশন। সোজা আমার চোখের দিকে তাকান নীলিমা বৌদি, অদ্ভুত একটু হাসেন শুধু। চুপচাপ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর জিজ্ঞেস করি, আপনি এখন কোথায় আছেন বৌদি? নীলিমা বৌদি বলেন, সেটা জানবার মতো কোনো জায়গা নেই। বুঝতে পারি তার ঠিকানা কিছু দিবেন না নীলিমা বৌদি। একটু চিন্তা করে বলি, একটা কথা বলবো? বলুন না। আপনাকে অন্য কোথাও থাকতে হবে না, আমাদের কাছে চলুন। আমরা মাত্র 3 জন মানুষ, শুভা, আমি আর আমার ছেলে বিনু। ঠাকুরদা আমলে বাড়িটা কত বড়, আপনার এতটুকু অসুবিধা হবে না। নীলিমা বৌদি বলেন, আপনার দাদা ছাড়া এইভাবে কেউ আমাকে বলেনি। আমার মন ভরে গেছে সুধীশ ঠাকুরপো। কিন্তু কিন্তু কি? নতুন করে আমি আর কোথাও জড়াতে চাই না। এরপর আমার আর কিছু বলার থাকে না। নীলিমা বৌদি খানিকক্ষণ ইতস্তত করে বললেন, আপনাকে আমার কিছু জানাবার আছে। কি? আমি মানুষটা কে, আপনার দাদা বিবাহিত হওয়ার সত্ত্বেও তার জীবনে কেমন করে এলাম, এসব সম্পর্কে নিশ্চয়ই আপনার কৌতূহল আছে। কণিকারা আপনাকে কিছু জানায়নি? না, আপনি আমার বৌদি, এর বেশি আর কিছু জানার ইচ্ছেও আমার নেই। তবু আমাকে বলতেই হবে, যাকে এতদিন বৌদি বলে সম্মান করে এসেছেন, সে যে কত বড় পাপিষ্ঠা তা আপনার জানা দরকার। হাত জোর করে বলি, আমাকে এসব বলবেন না বৌদি। নীলিমা বৌদি কিন্তু আমার কথা শুনেন না, তার উপর অপার্থিব কিছু যেন চেপে বসে আছে। দুপুরের রোদে দাঁড়িয়ে যা বলে যান তা এই রকম। নীলিমা বৌদি মণিময়দাদের
দূর সম্পর্কের আত্মীয়, কম বয়সে বিয়ে হয়েছিল তার। 2 বছরের মধ্যেই বিধবা হয়ে বাপের বাড়ি ফিরে আসেন। এই বিপর্যয়ের পর প্রথম সহানুভূতি বোধ করতেন মণিময়দা। তারপর কবে যে সেটা গভীর ভালোবাসায় দাঁড়িয়ে গিয়েছিল সেটা টের পাননি। জানাজানি হয়ে যাওয়ার 2 পরিবারে চরম অশান্তি হয়েছিল। ছেলেকে শোধরাবার জন্য মণিময়দার বাবা একরকম জোর করেই তার সঙ্গে কণিকার বিয়ে দিয়ে দেন। কিন্তু সেই বিয়ে মেনে নেয়নি মণিময়দা। গোপনে নীলিমা বৌদির সঙ্গে যোগাযোগটা রেখে যাচ্ছিলেন। তারপর একদিন তাকে নিয়ে যৌবনের অসীম দুঃসাহসে কলকাতা পালিয়ে আসেন। এখানে আসার পর অনেকগুলো বছর কেটে গেল। কথা শেষ করে আচমকা একটা ট্যাক্সি ডেকে উঠে পড়েন নীলিমা বৌদি। আমি যে কিছু উত্তর দেব তার সুযোগ পাওয়া যায় না। এরপর নার্সিংহোমে রোজেই মণিময়দার খবর নিতে যাই, আর ফুটপাতে দূরপ্রান্তে নীলিমা বৌদিকে চোখে পড়ে। কণিকাদের এড়িয়ে তার সঙ্গে কথা বলি। অপারেশনের পরও মণিময়দা সুস্থ হচ্ছেন না। দিন দিন তার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। সেজন্য আমাদের সবার চেয়ে, এমনকি কণিকার চেয়েও বেশি উৎকণ্ঠিত নীলিমা বৌদি। দেখেই বোঝা যায় নিয়মিত খান না, রাতের পর রাত হয়তো না ঘুমিয়েই কাটিয়ে দিচ্ছেন। চেহারা আগেই খারাপ হয়ে গিয়েছিল, এখন আর তার দিকে তাকানো যায় না। ভেঙে চুরে দ্রুত তিনি ধ্বংস হয়ে যাচ্ছেন। 10 দিন পর নার্সিংহোমেই মারা গেলেন মণিময়দা। সেদিনও নীলিমা বৌদিকে ফুটপাতে দাঁড়িয়ে থাকতে দেখি। চোখ থেকে অবিরাম জলস্রোত বয়ে যাচ্ছে, আর ঠোঁট দুটো সমানে কাঁপছে। শেষবার নীলিমা বৌদিকে দেখতে যাই শ্মশানে। একধারে নিজেকে সম্পূর্ণ আড়ালে রেখে মূর্তির মতো দাঁড়িয়ে আছেন। মণিময়দার নশ্বর শরীর আগুনে শেষ হয়ে যাবার পর নীলিমা বৌদিকে খোঁজ করতে গিয়ে দেখি তিনি কখন যেন চলে গেছেন। এরপর তার সঙ্গে আর দেখা হয়নি। এই বিশাল পৃথিবীর লক্ষ কোটি মানুষের মধ্যে তিনি চিরদিনের মতো হারিয়ে গেছেন। এক রমণীর গল্পটি কেমন লেগেছে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আজ যারা নতুন শুনছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক দিবেন। আজ তাহলে এখানে রাখছি। আল্লাহ হাফেজ।